ওরা হিংসা করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে এনআরসি চালু করবে। এনআরসি করে ভোটার নাম কাড়ার চেষ্টা করছে। জীবন থাকতে ভোটাধিকার কাটতে দেব না। ইলেকশন কমিশনের চেয়ারটাকে সম্মান করি। বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় তাহলে মানায় না। নির্বাচন কমিশনকে ললিপপ খোঁচা দিয়ে কটাক্ষ করলেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ ছিল। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে ফের সরব তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, ওরা হিংসা করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে এনআরসি চালু করবে। এনআরসি করে ভোটার নাম কাড়ার চেষ্টা করছে। জীবন থাকতে ভোটাধিকার কাটতে দেব না। একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম। ইলেকশন কমিশনের চেয়ারটাকে সম্মান করি। বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় তাহলে মানায় না। কেন্দ্রের সরকারকে জ্ঞান ভান্ডারী বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। কি বললেন শুনব। হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি, জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম। অন্যদিকে তার বন্ধু বাম, রাম সাম জগাই গদাই মাগাই, অল এজেন্সি। আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো, বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে, সেটা মানায় না। শুনুন, এটা বাংলা। স্বাধীনতার আগে কলকাতা ছিল, একটু ইতিহাস বলি, বাংলার রাজধানী। কেন সরিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা? ওরা জানতো সবাইকে লড়তে পারলেও বাংলাকে লড়তে পারে না, তাই তারা বাধ্য হয়ে কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে গিয়েছিল। আর শুনুন, আমি আমার কথা বলছি না, গৌতম ঘোষের একটা, উনি বিখ্যাত পরিচালক, ওনার ইতিহাস জ্ঞান খুব ভালো আছেন। উনি একদিন একটা টুইট করলেন, আমি সেটা দেখলাম। উনি বললেন, আমি সেটাকে উচ্চারণ করছি, ভারত ভাগ তো হয়নি। যখন স্বাধীনতা আন্দোলনের ভাগ হয়েছিল, আগে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ একসাথে ছিল, কিন্তু যখন ভারত ভাগ হলো, তখন ভাগটা আসলে কার হয়েছিল? বাংলা আর পাঞ্জাবে। এটা মনে রাখবেন। তাই বাংলায় কথা বলে ওপারের লোকেরা, ওটা একটা দেশ তৈরি হয়ে গিয়েছিল, ওটা বাংলাদেশ। আর পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে। তার কারণ হচ্ছে, আন্দামান সেলুলার জেলে দেখবেন, তার রেপ্লিকা আমি তুলে এনে আলিপুর মিউজিয়ামে নিয়ে এসেছি, একবার গিয়ে দেখে আসবেন। কিন্তু বাঙালি ছিলেন, আর 10% ছিল পাঞ্জাবি। তাই মনে রাখবেন, ভাগটা করেছিল হিংসা করে, বাংলাটাকে আর পাঞ্জাবটাকে। যা করেছেন করেছেন, আমরা তো তার দায় নেব না, কারণ আমরা তখন কেউ জন্মাইনি, আমরা জানি না। আজকে রিসেন্টের কথা বলুন, আজকে 1946-এর কথা বলছেন কেন? তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো মায়ের পেটেও ছিলেন না, আমরাও ছিলাম না। তাই এত জ্ঞান কোথার থেকে এলো? জ্ঞান ভাণ্ডারী সব, জ্ঞান বৃক্ষ সব। জ্ঞান বৃক্ষ নয়, এরা হচ্ছে মগধে মরুভূমি, মনে রাখবেন। তিনি আরো বলেন, বাংলার ইতিহাস ভুলে গেছে, বাংলাকে বদনামের জন্য সিনেমা বানাচ্ছে। কি বললেন এই বিষয়ে মমতা ব্যানার্জি, এবার সেটা শুনবো। বাংলার ইতিহাস ভুলে গেছে? কোথায় পাবেন? ক্ষুদিরামকে, ওইটুকু ছেলে ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে, এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে, বাংলার বদনাম করার জন্য, বাংলাকে অসম্মান করার জন্য। বলছে ক্ষুদিরাম সিং, আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট, যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে। এবং সেদিন সে গান গাইতে গাইতে বলল,
ফাঁসির মঞ্চে গিয়ে একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। কোথায় ছিলে তখন বাম রাম শ্যামেরা, গদাই জগাই মাধাইরা? তোমাদের জন্ম কবে? কোন দিন স্বাধীনতা আন্দোলন করেছো? আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল। ব্রিটিশদের দালালি করে মুচলেখা দিয়ে বেরিয়ে এসেছিল, বাংলার মানুষ দেয়নি। একসাথে বিদ্যাসাগর, রাজা রামমোহন, নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, কে ছিল না? কেউ গান লিখেছেন, কেউ কবিতা লিখেছেন, কেউ সাহিত্য রচনা করেছেন, কেউ আন্দোলন করেছেন। এসআইআর নিয়ে অভিষেক ব্যানার্জি বলেন, আমাদের কাছে দুর্ভাগ্যের, বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি 1 ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে। কি বলেছেন অভিষেক, শুনবো। তাদেরকে বলবো, তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথে পরে লড়বে, আগে ছাত্র যুবর সাথে মোকাবেলা করো, তারা 10-0 গোলে তোমাদের প্রতিহত করবে। 10-0 গোলে তৃণমূল ছাত্র পরিষদ আর তৃণমূল যুব কংগ্রেসের কাছেই বিজেপি আর সিপিএম হারবে। এই যে যুব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি যারা আজকে এসছে, এত বাধা বিপত্তি পেরিয়ে আমাদের নেত্রীর কথা শুনবেন বলে আমি আপনাদের বলতে চাই, সংবাদ মাধ্যমের পরিকল্পিতভাবে কুৎসা আমাদের আটকাতে হবে। আমাদের লজ্জার যে 12 ক্লাস পাস করার পরে অনেক বাংলা জুড়ে অভিভাবক রয়েছেন, রেজাল্ট বেরোনোর পরেও ভর্তি প্রক্রিয়ায় কাল বিলম্ব হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন। এই বিষয় নিয়ে বিস্তারিত মুখ্যমন্ত্রী বলবেন। তবে আমাদের কাছে দুর্ভাগ্যের যে বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি 1 ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে। আমি আপনাদের অনুরোধ করব, এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।